কথা বলতে বলতে আরো এক তরুণ তৃণমূলের মুখপাত্র, তরুণ ছাত্রনেতা, তৃণমূল নেতা কোহিনুর মজুমদারও চলে এসেছেন। কোহিনুর, আপনাকেও স্বাগত। আর প্লাস নিউজে টাফ টক টাফ ফাইটে কোহিনুর রয়েছে। কোহিনুর, আমি একবার শুরুতেই চলে যাচ্ছি। আপনি তো শুনলেন আমাদের খুব প্রিয় জ্যোতি চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তরুণ নেতা, তিনি যে কথাগুলো বলছেন, আমি ইতিহাসটা আমার যদি স্মরণ শক্তি ঠিক থাকে তাহলে যত সুন্দর করে গুছিয়ে বললেন, এই জোট থেকে বেরিয়ে গেলেন, আবার জোটে এসে শংসাপত্র দিলেন। এবং শংসাপত্র কে দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি অন্য একটি চ্যানেলে নীতিশ কুমারজি, তার আমি ইন্টারভিউ নিয়েছিলাম। অসাধারণ তার পাণ্ডিত্য বিভিন্ন বিষয়। কিন্তু আই এম দ্য লাস্ট পার্সন যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাছে জোট ধর্ম বজায় রাখার যে শংসাপত্র জ্যোতি চ্যাটার্জি সাড়ম্বরে আজকে বাংলার মানুষকে শোনাচ্ছে, মানে যার একদা নাম ছিল পাল্টি কুমার, আর আরেকজন বিখ্যাত, ভোটে লড়েন একজনের সঙ্গে, জোট করেন আরেকজনের সঙ্গে নির্বাচনের পর, কোথাও মনে হচ্ছে কি পুরো বিষয়টা জ্যোতি যেভাবে দেখছেন আপনি সহমত পোষণ করছেন? আমি প্রথমে একটা জিনিস বলি, তার নিশ্চিত যে কালকে 12:30টার আগে পর্যন্ত আমি কোনদিন এনডিএ শব্দটা শুনিনি। কালকে 12:30টার পর থেকে মোটামুটি এনডিএটা কানে ভাসছে, এনডিএ এনডিএ এনডিএ। কালকে 12:30টার আগে মানে 12:29 পর্যন্ত আপকে বার 400 বার, এক্ষুনি মোদী সরকার হবে, আপনি দেখুন, এটা সকালের ট্রেন। তো আলটিমেটলি ভারতবর্ষের মানুষ মোদী সরকার থেকে ব্যাপারটা এনডিএর মধ্যে বলা বলি, যে এনডিএ বলা বলি ব্যাপারটা হয়েছে। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীও দেখলাম যে এন্টায়ার নির্বাচনে কোথাও এনডিএর নাম ওঠেনি, কিন্তু সব জায়গায় এসছে মোদী সরকার, মোদী কি গ্যারেন্টি। আপাতত তিনি এনডিএ টেনডিএ বলছেন। এবার আপনি যে দুজন ভদ্রলোকের নাম বললেন, তাদের রেকর্ড বললেন, আমার মনে হয় হ্যাপি বার্থডে টু ইউ এই সরকারকে বলা যাবে না, যাদের নিয়ে সরকার করেছে। হ্যাপি বার্থডে বলার মতো অবস্থায় হবে না, কারণ পরবর্তী 1 বছরে সরকার টিকবে কিনা ডাউটফুল। কেন? কারণ দুটো জোকস অ্যাপার্ট। স্পেশাল স্ট্যাটাস অন্ধ্রপ্রদেশকে দেওয়া একটা ফেডারেল স্ট্রাকচারের স্টেটে, একটা দেশে, এটা খুব যে পসিবল তা নয়। আর নীতিশ কুমার কবে কোন দল থেকে কোন দলে যাবেন, কবে কার সঙ্গে জোট বাঁধবেন, এটা ঈশ্বর, আল্লাহ, ভগবান বা যেই উপরওয়ালা আছে সে নিজেও জানেন না। আই ডাউট যে নীতিশ কুমারও নিজে জানেন কি না যে তিনি বিকেলে কোথায় আছেন, সকালে কোথায় থাকবেন। তো স্বাভাবিকভাবেই এই যে সরকারটা হতে চলেছে, এবং বিজেপি নিজেও খুব যে কমফর্ট জোনে আছে তা নয়। এই যে অহংকার, দম্ভ, ভোট রেজাল্ট বেরোয়নি তার আগে বিকশিত ভারত তো পাস করাতে হবে। ওই যে লিখেছিল মোদিজি যে টোটাল মালটা যে এই করবো, সেগুলো তো পাস করাতে হবে। আমি কোহিনুরের কাছে যাব, তার আগে একবার বলে রাখি, এটা মনে রাখতে হবে, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাজার। আর এই বাজার দখল করতে বিভিন্ন শিল্প গোষ্ঠী, তারা যেমন আগ্রহী তেমন আগ্রহী গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তার কারণ তাদের রাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা বা বিভিন্ন বহুজাতিক বাণিজ্যিক সংস্থা, তাদের কাছে বাজার হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের যুগ যুগ ধরে সবার চোখ। আমি চলে যাব কোহিনুরের কাছে। না, আমি এই জায়গাটা একটা জাস্ট অ্যাড করতে চাই। দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ, 200 বছরের কলোনিয়াল পাওয়ারের মধ্যে ছিল। পপুলেশন বেশি, দেয়ারফর লেবার সারপ্লাস ইকোনমি। লেবার সারপ্লাস ইকোনমি হলে যেটা সমস্যা হয় যে আমাদের সরকারকে অনেক বেশি ইনক্লুসিভ হতে হয়, মানুষের প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে হয়, যেটা ওয়েলফেয়ার স্টেট। হ্যাঁ, এবং যেটা জওহরলাল নেহরু পারফেক্টলি পুট করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সরকার ওপেনিং দিচ্ছে, গ্লোবালাইজেশনকে জায়গা দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আসছে, কিন্তু দুটো জিনিসকে মেনটেন করা, যেটা আমাদের মিক্সড ইকোনমি থেকে শুরু করে জওহরলাল নেহরু এটাকে বেঁধে দিয়েছিলেন যে ভারতবর্ষে ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে বা দেশীয় ইনভেস্টমেন্ট হবে, কিন্তু তা সত্ত্বেও যাতে গরিব মানুষ এফেক্টেড না হয় তার একটা প্রোটেকশন লেয়ার থাকবে। যদি একটা একনায়কতন্ত্র যে জায়গাটায় চলে যায়, শুধু একনায়কতন্ত্রে যে সোশ্যাল ফাইবার নষ্ট হয়েছে এমন তো নয়, একটা অর্থনৈতিক বৈষম্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিলিনিয়াররা বিলিনিয়ার হয়েছে, গরিবরা আরও গরিব হয়েছে। এই যে সামাজিক সুরক্ষা, সমাজের প্রান্তিকতম এবং উইকার সেকশনদের একটা সুরক্ষা, এইটা গভর্নমেন্টের এনশিওর প্রয়োজন পড়েনি যে আমি এটা কি হবে দিয়ে লাভ।
তো এমন একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের রিজনাল পার্টি আছে, দ্য পার্টিজ উইথ ডিফারেন্ট আইডিওলজি, ধরুন একটু যারা সোশ্যালিস্ট নেচার, যেমন তৃণমূল কংগ্রেস, তাদের আইডিওলজিতে বলছে ভাই মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য তোমাকে টাকা দিতে হবে, মাসে 1000 টাকা দিতে হবে। এইগুলো যদি পার্টির মধ্যে ইনক্লুড হয়, তার ফাইবারটা কিন্তু একটা অন্যরকম হয়। এটা আমি শুভাশিস দার সঙ্গে ডিফার করলাম যে স্টেবল গভর্নমেন্ট হওয়াটা যেমন একটা সুবিধা, স্টেবল গভর্নমেন্ট কিন্তু যত দিন গড়াবে, যত তার বয়স বাড়বে, তত সে অটোক্রেসির দিকে এগোবে। ইন্ডিয়ার ডাইভার্সিটির মধ্যে, বোথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, সে ডাইভার্সিটির মধ্যে পার্টিজ উইথ ডিফারেন্ট আইডিওলজি গভর্নমেন্ট না তৈরি করলে গরিব মানুষের যে অধিকার, গরিব মানুষের যে বাঁচার অধিকারটুকু নষ্ট হয়ে যাবে। অবশ্যই অত্যন্ত সম্মানীয় এবং তোমার প্রিয় নেতা মল্লিকার্জুন খড়গে, যিনি প্রধানমন্ত্রী দৌড়েও আছেন, নিশ্চয়ই আছেন, হতে পারবেন নাকি জানি না, একবার তিনি কি বলছেন। प्रधानमंत्री হবে না। 2 घंटे तक बैठकर आज के पॉलिटिकल सिचुएशन पे और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए, चर्चा हो गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलके एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा। The constituents of India bloc thank the people of India for the overwhelming support received by our alliance. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision and অবশ্যই আমি কোহিনুরের কাছে একবার না, আমি 2-3টে কথা এখানে তুলে এসছে। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল যখন একটা কথা হচ্ছিল, উইচ ওয়াজ ইন্টারনাল ইন দ্য মিটিং, সেটা আউটসাইড প্রেস হয়নি বা সেটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নয়, তিনি বলেছিলেন যে মল্লিকার্জুন খড়গে সিন্স দ্য সিনিয়র মেম্বার অফ দি ব্লক, ওনাকে প্রধানমন্ত্রীর জন্য করা হয়। পরবর্তীকালে এন্টায়ার ইন্ডিয়া ব্লকের আমাদের যে কোঅর্ডিনেশন কমিটি, তারা ডিসিশন নিয়েছিল যে জিতে আসার পর আমরা ডিসিশন নেব প্রধানমন্ত্রী কে হবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লক গুড অপোজিশন, কনস্ট্রাকটিভ অপোজিশন এবং শক্তিশালী অপোজিশনের কাজ করবে, পরে দেখা যাবে। পজিটিভ তাই অপোজিশন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো প্রধানমন্ত্রীর কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছেন এরকম ডিক্টেটেড টার্মস মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নেই, আমি আপনাকে মুখপাত্র এসে বললাম। 2 নম্বর হচ্ছে যে এনডিএ থেকে বন্ধু চলে যায়, আমি চ্যালেঞ্জ করে বলছি যদিকে 10টা এনডিএ শরিকের নাম বলতে পারবে না, ও একটা শিবসেনা বলবে, একটা শিবসেনা মানে একনাথ শিন্ডের ব্লকটা, চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার, এবার দিয়ে ও জানে না জানানো স্বাভাবিক, এখন গুগল ছাড়া বলতে পারবে না, কারণ এনডিএ বলে কেউ পাত্তা পায়নি ততদিন। মন্ত্রিসভায় এনডিএ কটা মন্ত্রী ছিল, কারা কারা চলে গেছে, শিরোমণি আকালি দল, শিবসেনা চলে গেছে, একের পর এক চলে গেছে। তো স্বাভাবিকভাবেই এই যে গণতন্ত্রটা নষ্ট করে দেওয়া, এই যে এমার্জেন্সির কথা বলছে, এখন তো অনামে এমার্জেন্সি চলছিল, আমি জানি না এরপর কি হবে, কিন্তু বেনামে তো এমার্জেন্সি চলছিল। এমার্জেন্সিতে বিরোধী নেতাদের জেলে পাঠিয়ে দেওয়া হতো, এখানেও তাই হয়। আর যারা পক্ষের ছিল তাদেরকে জেল কেন, ইডি সিবিআই যেত না। যেমন উদাহরণ তাপস রায়, বউবাজার বা বিবি গাঙ্গুলি স্ট্রিট বলে রাস্তা আছে, এখন ইডি ভুলেই গেছে, তখন মনে ছিল। আমি খুব স্পেসিফিক্যালি একটা কথা বলতে চাই যে আমরা বিজেপির এই স্বৈরতন্ত্রের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কিন্তু প্রদেশ কংগ্রেস হ্যাজ টু টেক দি কল, দে আর দি
ন্যাশনালি তারা লার্জার পার্টি। অধীর রঞ্জন চৌধুরী আজকে নির্বাচনে হেরে গেছেন কারণ কি, বহরমপুরে যখন ভোটটা হয়েছে, বহরমপুরের মানুষ তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, কারণ বলতেই পারেন যে ইউসুফ পাঠান বাইরে থেকে এসে বহরমপুর চেনে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু কি করে জিতলেন? কারণ তার প্রায়োরিটি ছিল যে ইউসুফ পাঠান বিজেপির বিরুদ্ধে অ্যাডজাস্ট করে লড়বে না, সরাসরি লড়বে, নাকি অধীর রঞ্জন চৌধুরীর মতো সন্ধ্যাবেলা প্রেস কনফারেন্স করতে গিয়ে 70% কথা বিজেপির থেকে টুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে। প্রদেশ কংগ্রেসকে এই কলটা নিতে হবে। এটা তো অবশ্যই, কিন্তু নামটাও ইউসুফ পাঠান, সেই জন্য জিতেছেন। মানে এত বড় ক্রিকেটার, আরে জয়সা পাঠিয়ে দিয়েছে, বিজেপি পাঠিয়ে দিয়েছে, ইউসুফ পাঠান ক্রিকেটার, এত বড় ক্রিকেটার, তার জন্য জিতেছেন। পঞ্চায়েতে কোন হবে কংগ্রেস বলবে না। নট অনলি দ্যাট, দেখুন এটা তো একটা ফ্যাক্ট, মানতে তো অসুবিধা নেই। ইউসুফ পাঠান বলুন, দেব বলুন, রচনা বলুন, এদের একটা আউটসাইড পলিটিক্সে গ্ল্যামার কোশ্চেন আছে। না, বহরমপুরের ক্ষেত্রে ইউসুফ পাঠান খুব গুরুত্বপূর্ণ, তার কারণ তার নাম ইউসুফ পাঠান, তিনি অত্যন্ত কৃতি, অনেকের বহরমপুরের ক্ষেত্রে যেখানে পরিবারের লোকজন যে কোনো জায়গায় কোনো গ্ল্যামারকে টিকিট দেওয়ার অর্থ হচ্ছে যে মানুষ তার একটা পার্ট, তার মানুষ তার কথা শুনবেন, বাংলার মানুষ সেক্ষেত্রে দাঁড়িয়ে শুনেছেন, কীর্তি আজাদের ক্ষেত্রেও শুনেছেন, কীর্তি আজাদের ক্ষেত্রেও শুনেছেন, তোমরাই তো পাঠিয়ে দিয়েছো প্যাকেটে করে শুনেছেন। এবং এত কথা, এত কিছু বলার পরেও আমি একেবারে কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান তারা জিতেছে। অবশ্যই অবশ্যই, এই তো মানে নিঃসন্দেহে। এবার আমি একটু চলে আসি অন্য প্রসঙ্গে, একদম সরাসরি, এবং বর্তমান এক প্রাক্তন সভাপতিকে হারিয়ে। অবশ্যই আমি এবার চলে আসি যে আমি এই কথা বললে এত কিছু বলতে হয়, জ্যোতিকে অনেক কিছু প্রশ্ন করতে হয়। না জ্যোতি আর কি বলবে বলো, ও এমন একটা ইঙ্গিত দিয়ে দিল, এক ঢিলে 3টে আসন উড়ে গেল। কিন্তু সেটা থাক, আমরা সে বিষয়ে একদিন আলোচনা বসবো। সেই কমাবার স্ট্র্যাটেজি এবং ক্ষমতা দুই রাখে। একবার কোহিনুরের কাছে চলে যাবো। কোহিনুর, এই মুহূর্তে যা ভোটের ফলাফল হলো, একেবারে একজন রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, আপনার রাজনৈতিক কর্মকাণ্ড দর্শন হিসেবে যা হলো, কোথাও মনে হচ্ছে একটা শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশ এবার তৈরি হবে, যেখানে বিরোধীরা তারা সরাসরি শাসকের সঙ্গে টক্কর দিতে পারবে? না, ডেফিনেটলি পার্লামেন্ট মানে সংসদীয়ভাবে, বাইরের সংখ্যাটা তো ছিলই, সংসদীয়ভাবে লড়াইটা হবে। এবং সরকারকে একটা সিদ্ধান্ত, মানে একটা মুন্ডু কাটার আগে তরোয়াল থেকে খাপ খুলতে গিয়ে আমার ভাবতে হবে।